তো বিএনপি কিছুদিন ধরে বলার চেষ্টা করছে এই দেশের মানুষ পিআর বুঝে না, এবং সরাসরি এই কথা বলছে যে রাজনৈতিক দলগুলো নাকি পিআর বুঝে না। তো সব কিছু বিএনপি বুঝে, অন্যরা কেউ কিছু বুঝে না। আর যেহেতু লোক পিআর বুঝে না এবং রাজনৈতিক দলগুলো পিআর বুঝে না, তাই তাদের পিআরের দরকার নেই। এটি একটি অহেতুক আবদার, পরিস্থিতি জটিল করবে এবং আগামী সরকারকে আনস্টেবল করবে, সরকার খুব স্থিতিশীল হবে না পিআরে, ইত্যাদি কথাবার্তা বিএনপি বলে যাচ্ছে। আর যারা পিআর পছন্দ করছে তারা পিআরের পক্ষে কথা বলছে। কক্সবাজারের চকরিয়া উপজেলায় অনুষ্ঠিত হলো বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল। সেখানে বক্তব্য রাখছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বিএনপি আমলের মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এবং সালাউদ্দিন আহমেদ আজকাল বিএনপির প্রধান মুখপাত্র বলে গণ্য হয়ে থাকেন, কারণ বিএনপির যত গুরুত্বপূর্ণ কথা আছে, গুরুত্বপূর্ণ বিতর্কিত সব কথাই তিনি বলছেন, সালাউদ্দিন আহমেদ। তো হতেই পারে এটি বিএনপির চয়েস। তো তিনি কিছু কথা বলেছেন সেখানে চকরিয়াতে পিআর নিয়ে। পিআর কথাটি আমরা এখন একটু কম আলোচনা করছি, কিছুদিন আগে সর্বত্র একটি আলোচনা ছিল পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, পিআর। তো পিআর নিয়ে কথা অনেক বেশি হয়েছিল, আজকাল একটু কম হচ্ছে, বাট তারপরেও হচ্ছে। বিশেষভাবে 5 আগস্ট পরবর্তী সময়ে যখন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করলেন 5 আগস্ট, তারপর এখন সরকার কাজ করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই সনদ নিয়ে। জুলাই সনদ নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে, মত দ্বিমত, নানা রকমের মতদ্বৈততা তৈরি হয়েছে। এই পর্যায়ে কাজ চলছে জুলাই সনদ চূড়ান্তকরণ পর্যায়ে, এবং দলগুলো তাদের ফিডব্যাক সহ সরকারের দেয়া খসড়া জমা দিয়েছে সরকারের কাছে এবং দিচ্ছে এখনো। তো ঠিক এই মুহূর্তে পিআর নিয়ে কথা কিভাবে হচ্ছে, কিছু রাজনৈতিক দল যখনই ঘোষণাপত্র পাঠ করা হলো তখন থেকে তারা বলে আসছে যে তারা পিআর ছাড়া নির্বাচনে যাবে না। বাট পিআরের বিধানটি কিন্তু রাখা হয়নি ঘোষণাপত্রে, এবং জুলাই সনদেও সেটি এসেছে এমনটি না। তো শুধু বিএনপি পিআর চায় না, আগে থেকেই আমরা জানি পিআরের বিরোধিতা করছিল শুরু থেকেই। আর বিএনপি ছাড়া সবগুলো দল পিআর চাইছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন তারা চাইছে, সংখ্যানুপাতিক কোনো ভোটিং সিস্টেম। তো বিএনপি বরাবরই উড়িয়ে দিয়েছে তৈরি মেরে যে পিআর কিছু না, পিআর এই দেশের মানুষ পিআরের সঙ্গে অভ্যস্ত না, ইত্যাদি নানা বয়ান তারা তৈরি করেছে। বাট এই মুহূর্তে যেটি দাঁড়িয়েছে দেশের পরিস্থিতি, পিআর ছাড়া নির্বাচনে যাবে না, জামায়াত এবং এনসিপি ঘোষণা দিয়েছে, এবং অন্যান্য ইসলামী দলগুলো কিন্তু তাদের সঙ্গে আছে। তো দলের হিসাবে এবং দল কাউন্ট করতে গেলে মেজরিটি, আমি বলবো বেশিরভাগ দল এখনো পিআরের পক্ষে। হ্যাঁ, অনেকে হয়তো বলবেন বিএনপি অনেক বড় দল, বিএনপি একাই তো 100, মানছি সে কথা, বাট স্টিল দলগুলোর আলাদা এন্টিটি। তো তাদের ইন্ডিভিজুয়াল চাওয়া পার্টি ওয়াইজ আলাদা হতে পারে, এবং তারা এটি চাইছে পিআর। তো বিএনপি কিছুদিন ধরে বলার চেষ্টা করছে এই দেশের মানুষ পিআর বুঝে না, এবং সরাসরি এই কথা বলছে যে রাজনৈতিক দলগুলো নাকি পিআর বুঝে না। তো সব কিছু বিএনপি বুঝে, অন্যরা কেউ কিছু বুঝে না। আর যেহেতু লোক পিআর বুঝে না এবং রাজনৈতিক দলগুলো পিআর বুঝে না, তাই তাদের পিআরের দরকার নেই। এটি একটি অহেতুক আবদার, পরিস্থিতি জটিল করবে এবং আগামী সরকারকে আনস্টেবল করবে, সরকার খুব স্থিতিশীল হবে না পিআরে, ইত্যাদি কথাবার্তা বিএনপি বলে যাচ্ছে। আর যারা পিআর পছন্দ করছে তারা পিআরের পক্ষে কথা বলছে। তো পিআরের পক্ষে যারা কথা বলছে তারা কিন্তু বলবার চেষ্টা করছে যে পিআরে ভোট ওয়েস্ট হয় না। কোনো একটি নির্দিষ্ট আসনে দেখা গেল কোনো দল 30% ভোট পেল, তো 30% ভোট পেয়ে তারা কিন্তু সেই দলের সেই আসনটি কিন্তু তারা কিন্তু জিতে নিচ্ছে, সেই আসনের সিটটি জিতে নিচ্ছে। আর 70% ভোটার্স যারা অন্যান্য দলে মিলিয়ে ভোট দিয়েছে, অনেকগুলো দলকে অল্প অল্প করে 70% হয়ে গিয়েছে টোটালটি, সেই 70% ভোটার্স কিন্তু তাদের প্রতিনিধিত্ব হারিয়েছে সংসদে। 30% পেয়ে এককভাবে একটি দল একটি আসন জিতে নিল, আর 70% যারা ওই দলটাকে পছন্দ করে না তারা কিন্তু আনরিপ্রেজেন্টেড থেকে যাচ্ছে সংসদে। তো এই হলো তাদের হিসেব। সেদিক থেকে তারা বলবার চেষ্টা করছে যে পিআরে ভোট ওয়েস্ট হবে না, প্রত্যেক দল তাদের একটি
আনুপাতিক হারে সিট পাবে সংসদে, এটিকে তারা অধিকতর গণতান্ত্রিক মনে করছে। তো এই কারণেই কিন্তু এই আলোচনাটি আছে অনেক দিন থেকে। তো আজ সালাউদ্দিন আহমেদ যা বললেন, আমি খুব অবাক হলাম যে তিনি এইসব কথা কি করে বললেন। তিনি সরকারে ছিলেন, সরকারের মন্ত্রী ছিলেন, এমনকি আমলাও ছিলেন একসময়। তাহলে তার পিয়ার সম্পর্কে জানবার কথা আদ্যপাদ্য, এবং আমি বিশ্বাস করি তিনি জানেন। কিন্তু আজ তিনি চকরিয়া যা বললেন, তিনি কি মিথ্যে কথা বললেন, অপপ্রচার চালালেন, মানুষকে বোকা বানাবার চেষ্টা করলেন। এছাড়া আমার আর কিছু আমি ভাবতে পারছি না। তো তিনি কি বললেন একটু ঘুরে আসি তার আলাপটি, পরে আমি এই বিষয়ে কথা বলছি। তিনি বলছিলেন গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে পছন্দ করবে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। পিয়ারের ভাষা হচ্ছে মার্কার মধ্যে ভোট দেবে, কে এমপি হবে কেউ জানে না। ভয়ঙ্কর অপতথ্য। এটিকে ডিসইনফরমেশন বলাই ভালো, মিসইনফরমেশন আমি বলবো না। কারণ উদ্দেশ্য প্রণোদিতভাবে উনি পিআর সিস্টেমকে ম্যানিপুলেট করবার চেষ্টা করছেন বিএনপির পক্ষে, ফলস ন্যারেটিভ তৈরি করে। শনিবার কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন পিআরে গণতন্ত্র নেই। কেউ কেউ এখনো পিআর পিআর করে চিৎকার করছে। উদ্দেশ্য কিন্তু পিআর নয়, উদ্দেশ্য হচ্ছে পিআর পিআর করে যদি কিছু পায়। যারা চিৎকার করছেন আপনারা আসুন আলোচনা করি কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়। সালাউদ্দিন আহমেদ বলেন এদেশের মানুষ 16 বছর ধরে রক্ত দিয়েছে ভোটের অধিকারের জন্য, গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, সাংবিধানিক অধিকার আদায়ের জন্য। যে সমস্ত অধিকার প্রতিষ্ঠা হবে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে। তিনি বলেন শেখ হাসিনার আমলে রাজনীতি ছিল কারাগারে, রাজনীতি নির্বাসিত ছিল লন্ডনে, রাজনীতি নির্বাসিত ছিল শিলংয়ে। বাংলাদেশকে করদ রাজ্য করবার জন্য শেখ হাসিনা সবকিছু করেছেন। সাংবিধানিক প্রক্রিয়ায় গণতন্ত্রকে কবর দিয়েছেন। নিশিরাতে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনকে নির্বাসিত করেছেন। গণতন্ত্রকে কারাগারে আটকে রেখেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। তিনি আরও বলেন নির্বাচনের মৌসুম শুরু হয়ে গিয়েছে, নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুতে ঘোষণা হবে ইনশাআল্লাহ। আপনারা প্রতি ঘরে ঘরে যাবেন, ধানের শীষের পক্ষে ভোট চাইবেন। হাসিনার সম্পর্কে, আওয়ামী লীগ সম্পর্কে তিনি যা বলেছেন আমরা এর সঙ্গে দ্বিমত করি না, এটাই তো সত্যি কথা। হাসিনা চূড়ান্ত পর্যায়ের ফেসিজম কায়েম করেছিলেন এবং চূড়ান্ত পর্যায়ের ফেসিস্ট নিজেই হয়ে উঠেছিলেন, এটি সত্যি। কিন্তু বাদ বাকি তিনি যা বললেন পিআরে কোনো গণতন্ত্র নেই, পিআরে লোকেরা শুধু মার্কায় ভোট দেয়, লোক চেনে না, এটি ডাহা মিথ্যে কথা। কারণ মোটা দাগে আমরা পিআর বলছি, পিআরের কি কোনো ক্লাসিফিকেশন নেই, শাখা প্রশাখা নেই? নিশ্চয়ই আছে। মোটা দাগে সারা পৃথিবীতে, পৃথিবীর যেসব দেশে পিআর প্র্যাকটিস করা হচ্ছে, প্রায় 100-র কাছাকাছি দেশে পৃথিবীতে পিআর আছে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে। তুড়ি মেরে ফেলে দেবার বিষয় না এটি, এবং সেগুলো গণতান্ত্রিক দেশ। তো মোটা দাগে পিআর, তাহলে এটির ডিভিশন, সাব ডিভিশন, ব্রাঞ্চিং কি কি আছে? 3 রকমের পিআর হতে পারে। একটি হলো ওপেন লিস্ট পদ্ধতি, অর্থাৎ সেই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ দলের পক্ষ থেকে কাকে তারা সংসদ সদস্য হিসেবে দেখতে চায়, মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে দেখতে চায়, তাদের একটি দীর্ঘ তালিকা থাকে। সেই তালিকাটি জনসম্মুখে প্রকাশিত হয়। যেদিন ভোটাররা ভোট দেবেন, তারা দলকে তো ভোট দেবেনই, যেটি তিনি বলছিলেন যে মার্কাকে ভোট দেওয়া যায় শুধু। ঠিক আছে, মার্কাকে ভোট দেবেন, এবং ওপেন লিস্ট পদ্ধতিতে যেহেতু লিস্টটি ভোটারদের সামনে উন্মোচিত থাকে, তারা সেখান থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। এটিকে বলা হয় ওপেন লিস্ট পদ্ধতি। কাজে তিনি যা বলেছেন সেটি মিথ্যে কথা। তিনি বলেছেন কাকে ভোট দেবে জানে না, ডাহা মিথ্যে কথা। নিশ্চয়ই জানে, যদি পদ্ধতিটি হয় ওপেন লিস্ট পদ্ধতি। আচ্ছা, ক্লোজ লিস্ট পদ্ধতি, সেখানে মার্কাকে ভোট দেওয়া যাবে, দলগুলো নিজেরা ঠিক করবে, অর্থাৎ নেতৃত্বের চূড়ান্ত কর্তৃত্ব থাকবে রাজনৈতিক দলগুলো, কেন্দ্রীয়ভাবে তারা নিয়ন্ত্রণ করবে। লিস্ট থাকবে, কিন্তু সেই লিস্ট প্রকাশিত হবে না, ভোটাররা জানতে পারবে না সেই লিস্টে কে কে আছেন এমপি পদপ্রার্থী। দলের কাছে থাকবে সংরক্ষিত, দলের হাই আপস জানবে, চূড়ান্ত যারা নেতৃত্ব দিচ্ছে চূড়ান্তভাবে সেন্ট্রাল লিডারশিপ তারা জানবে, ভোটাররা জানবেন এই মার্কাকে ভোট দিচ্ছি আমরা। ক্লোজড লিস্ট ভোটিং সিস্টেম। আর আরেকটি আছে মিক্সড মেম্বার প্রপোর্শনাল, এমএমপি। আমাদের দেশের জন্য সেটি সুটেবল হতে পারে। অর্থাৎ এমনিতে তো আলোচনা হয়েছে যে আমাদের যে নিম্নকক্ষ হবে
সেখানে ডিরেক্ট ভোটিং সিস্টেম হবে, যেটাকে আমরা বলি ফার্স্ট পাস দ্য পোস্ট, ফার্স্ট পাস দ্য পোস্ট, FPTP, অর্থাৎ ডিরেক্ট ভোটিং সিস্টেম। একজন প্রার্থী জেনে শুনে একজন ক্যান্ডিডেটকে ভোট দিচ্ছেন। তো এই সিস্টেমে নিম্নকক্ষ হচ্ছে, এটা নিয়ে কারো আপত্তি নেই, এই কথাই হয়েছিল আলোচনায়, জাতীয় ঐকমত্য পরিষদের যে আলোচনা হয়েছে। শুধু উচ্চকক্ষে ভোটিংয়ের কথা বলা হচ্ছিল পিআর সিস্টেমে। তো সেইটিও মিক্সড মেম্বার প্রপোর্শনাল হতে পারে। কেমন? উচ্চকক্ষে 100টি আসন যদি থাকে, তাহলে 100টি আসনের মধ্যে 50টি হতে পারে ডিরেক্ট ভোটিং সিস্টেমে। প্রার্থীরা জানবেন, ভোটাররা জানবেন কে কে প্রার্থী, এখানে ব্যক্তিকে ভোট দেবেন তারা তাদের পছন্দ মতো। আর 50টি আসন থাকতে পারে পিআর। তো সেই পিআরে কিভাবে হবে? যারা ডিরেক্ট ভোটিং সিস্টেমে যেভাবে ভোট দেবে সেই অনুপাতে একটি দল যতগুলো আসন পেতে পারে সেই 50টি আসন সেভাবে ফিল্ড হতে পারে। তো বাংলাদেশের মতো দেশের জন্য মিক্সড মেম্বার প্রপোর্শনাল একটি আদর্শ পিআর সিস্টেম হতে পারে। আর এই সিস্টেম সাকসেসফুলি কাজ করছে জার্মানিতে এবং নিউজিল্যান্ডে, সাকসেসফুলি কাজ করছে। তো সালাউদ্দিন সাহেব মোটা দাগে যা বলেছেন সেটি ভোটারদের বিভ্রান্ত করার জন্য বলেছেন, মানুষকে বোকা বানাবার জন্য বলেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বিএনপির পূর্ণ অধিকার আছে, এটি তাদের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার। পিআরের বিরোধিতা তারা করতে পারে সবসময়, আগেও করেছে, কোনো সমস্যা নেই, এখনও করতে পারে, ভবিষ্যতেও করতে পারবে, এটি তাদের অধিকার। পিআরের বিরোধিতা তারা করতেই পারবে, কিন্তু পিআর ব্যাখ্যা করতে গিয়ে ভুলভাল বলা, ইচ্ছে করে ডিসইনফর্ম করা জনগণকে, এটি নৈরাজ্যকর এবং নিন্দনীয় একটি কাজ। আর সালাউদ্দিন আহমেদের মতো লোক এই কাজ করতে পারেন না। অন্য কেউ করলে লালু বুলুরা আমি বুঝতাম যে তারা জানে না হয়তো বা বিষয়টি, কিন্তু সালাউদ্দিন আহমেদ, আমরা মন্ত্রী, বিএনপির প্রধান মুখপাত্র, তিনি এসব কথা বললে সেটি অত্যন্ত বিভ্রান্তিকর, দলের জন্য বিপর্যয়কর হতে পারে বিষয়টি। এবং আমি বিশ্বাস করি, পত্রিকা লিখেছে যে 50,000 লোকের মতো লোকের সমাবেশ ছিল চকরিয়াতে আজকে। তাহলে আমি এই কথা বিশ্বাস করি না যে 50,000 লোকের সবাই সালাউদ্দিন আহমেদের ব্যাখ্যা নিয়েছেন। তাদের মধ্যে অনেকেই ছিলেন শিক্ষিত, সচেতন এবং পিআর সম্পর্কে অবগত, তারা জানেন পিআর কি। তারাও নিশ্চয়ই সালাউদ্দিন সাহেবের বক্তব্য শুনে হেসেছেন এবং তার প্রতি করুণা করেছেন যে আমাদের নেতা এগুলো কি বলছেন আবল তাবল। তো এমন আবল তাবল কথা না বলাই ভালো, দলের জন্য সুখকর নয়, আর পাবলিক পারসেপশন তাতে বিএনপি ভালো হবে না। যা সত্যি তাই বলতে হবে। করুন আপনি পিআরের বিরোধিতা, কিন্তু সত্যি কথাটি আপনাকে বলতে হবে। এলোমেলো বানিয়ে বলবেন পিআর মানে মার্কায় ভোট দেবেন, কাকে ভোট দেবেন চিনবেন না, এইসব বাজে কথা বলার কোনো দরকার নেই। এইসব কথা আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা আশা করব ভবিষ্যতে বিএনপির নেতৃবৃন্দ পাবলিককে কোনো বিষয়ে ইনফর্ম করবেন, এডুকেট করবার চেষ্টা করবেন, কিন্তু ডিসইনফর্ম করবেন না এবং মিস ইনফর্ম করবেন না। তাহলে হাসিনার সঙ্গে আপনাদের কোনো পার্থক্য থাকবে না। ধন্যবাদ সবাইকে।